এখন যদি সহি লিবারাল ডেমোক্রেসিটা চালু করা যায় তাহলেই স্বর্গ। কিন্তু উগ্রবাদী মোল্লারা সেই পথে প্রধান বাধা। তারাই জুলাইকে ব্যর্থ করার কারিগর। সেকুলার বন্ধুরা ধরে নেই, জুলাই আন্দোলনের ভেতরে দুইটা পক্ষ ছিল। এক পাশে সেকুলার প্রগতিশীল, যারা প্রগতি, যুক্তি আর আধুনিকতার পতাকাবাহী। আর অন্য পাশে ধর্মপ্রাণ জনতা, যারা ধর্মান্ধতা আর পশ্চাৎপদতার প্রতিনিধি। কিন্তু বাস্তবতা কি এমন ছিল? ধরা যাক, জুলাইয়ের সেই রক্তাক্ত দিনগুলোর পর কোথাও কোনো মব হয়নি, কোনো মাজারে হামলা হয়নি, কোনো ধর্মীয় স্লোগান ওঠেনি রাস্তায়। যদি এসবের কিছুই না হতো, তাহলে কি বাংলাদেশ বদলে যেত? সংসদ সদস্যদের সম্পদের উৎস কি পাল্টে যেত? বাজার সিন্ডিকেট ভেঙে যেত নিজে থেকেই? আপনার ব্যাংকের জমানো টাকাটা কি নিরাপদ থাকতো? আমরা কি পরম স্বাদের সেকেন্ড রিপাবলিক পেয়ে যেতাম? আজকাল একটা কথা সেকুলারদের মুখে মুখে প্রায় শোনা যাচ্ছে। তাদের দাবি, জুলাই আন্দোলনের সব সম্ভাবনা নষ্ট করে দিয়েছে ধর্মান্ধ গোষ্ঠী, মব, তৌহিদি জনতা, এক কথায় ডানপন্থী সম্প্রদায়। শুনে মনে হয় সেকুলার বন্ধুগণ চেয়েছিল একটা সুজলা সুফলা শস্য শ্যামলা দুধে ধোয়া পুকি বাংলাদেশ, একেবারে পরিচ্ছন্ন, প্রগতিশীল, আধুনিক। আর সেই স্বপ্নে নর্দমার পানি ঢেলে দিয়েছে ধর্মের নামে চিল্লাফাল্লা করা কিছু মানুষ। কিন্তু প্রশ্ন হলো, এই সুজলা সুফলা এই বাংলাদেশ কবে ছিল? কোন সময়ে, কোন শাসন আমলে সেকুলার রাজনীতি বাংলাদেশে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায্য একটা রাষ্ট্র গড়ে তুলেছিল, যেটা এখন ধর্মান্ধতার কারণে নষ্ট হয়ে যাচ্ছে? উত্তরটা হলো, এমন কোনো সময় আমাদের আসলে ছিল না। অথচ আমরা জানি, বাংলাদেশ রাষ্ট্রের সূচনা লগ্ন থেকেই এদেশে সেকুলার এস্টাবলিশমেন্ট সদর্পে রাজ করে বেড়াচ্ছে। মাঝখানে কিছু খণ্ডিতাংশ যদি বাদ দিই, আপনি পুরো সময়টা সেকুলার শাসন বলে চালিয়ে দিতে পারবেন। এমনকি যে দল নিজেকে সবচেয়ে বেশি সেকুলার, সবচেয়ে বেশি প্রগতিশীল দাবি করেছে, সেই আওয়ামী লীগের শাসনামলেই সবচেয়ে বেশি ভিন্নমত ও পথের মানুষ গুম খুন হয়েছে। সেই আমলেই সবচেয়ে বেশি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে। যা সংখ্যা দিয়ে বলি, একটা নির্বাচনে 30 জন প্রিজাইডিং অফিসারের মধ্যে 27 জনই পরে স্বীকার করেছেন রাত 10টা থেকে রাত 3টার মধ্যে 80% কেন্দ্রে ব্যালট বক্স আগে থেকেই ভরে ফেলা হয়েছিল, তাও সিল মেরে। আমরা সেটাকে বলি রাতের ভোট। আর গুমের হিসাবটা গুম কমিশনের অনুসন্ধানের বরাতেই আপনারা জানেন। রাষ্ট্রের নিজস্ব একটা ভবনে 22টা কামরায় মানুষকে 3 ফুট বাই 3 ফুট খুপড়িতে মাসের পর মাস আটকে রাখা হয়েছে, চোখ বেঁধে, পরিচয় গোপন রেখে। এই ছিল গত 15 বছরের ইতিহাস, একটা আস্ত ফ্যাসিজম। যদি আরও পেছনে ফিরে যাই, সেখানে পাবো 111, স্বৈরশাসন, বাকশাল। তাহলে সেই সুজলা সুফলা কাঙ্ক্ষিত বাংলাদেশ বলতে ঠিক কোন অতীতের কথা বলা হচ্ছে? আসলে কোনো অতীতের কথাই বলা হচ্ছে না। মূলত একটা কাল্পনিক ভবিষ্যতের কথা বলা হচ্ছে, যেটা কখনো পরীক্ষিত হয় না। আর তাই এর ব্যর্থতার কোনো প্রমাণও নেই। বুঝতেই পারছেন, এটা একটা সুবিধাজনক জায়গা। যে স্বপ্নের কোনো ইতিহাস নেই, তার ব্যর্থতার দায়ও কারো ঘাড়ে বর্তায় না। দায় বর্তায় শুধু তাদের ঘাড়ে যাদের উপর দায়টা আপনি চাপাতে চান। এখানে দাবি করা হচ্ছে, এতকাল দেশটা সহি সেকুলার ও লিবারাল ছিল না। সবাই ক্ষমতায় টিকে থাকতে সেকুলার লিবারাল ডেমোক্রেসিকে লঙ্ঘন করেছে, ধ্বংস করেছে। সুতরাং এখন যদি সহি লিবারাল ডেমোক্রেসিটা চালু করা যায় তাহলেই স্বর্গ। কিন্তু উগ্রবাদী মোল্লারা সেই পথে প্রধান বাধা। তারাই জুলাইকে ব্যর্থ করার কারিগর। মোটা দাগে এই হলো সেকুলার ভাষ্য। কিন্তু প্রশ্ন হলো, 71 থেকে 24 এই দীর্ঘ সময়ে যে সহি লিবারাল ডেমোক্রেসি কায়েম করা গেল না, সেটা কি এই মোল্লাদের কারণে? সব দোষ নন্দ ঘোষ? সেকুলার বন্ধুরা ধরে নেই, জুলাই আন্দোলনের ভেতরে দুইটা পক্ষ ছিল। এক পাশে সেকুলার প্রগতিশীল, যারা প্রগতি, যুক্তি আর আধুনিকতার পতাকাবাহী। আর অন্য পাশে ধর্মপ্রাণ জনতা, যারা ধর্মান্ধতা আর পশ্চাৎপদতার প্রতিনিধি। কিন্তু বাস্তবতা কি এমন ছিল? রাস্তায় যারা গুলি খেয়েছে, নির্মম ব্রাশ ফায়ারের শিকার হয়েছে, তাদের ভেতর বিপুল অংশ ধর্মকর্ম করত। তারা আল্লাহর নাম নিয়েই রাস্তায় নেমেছিল। তারা আন্দোলনের বাইরের কেউ ছিল না, বরং তারাই ছিল আন্দোলনের মূল শরীর। বাংলাদেশের এন্টায়ার ইতিহাসে সেকুলারদের যে ইতিবাচক ভূমিকা, তার তুলনায় এই ধর্মভীরু মুসলমানদের অবদান এবং আত্মত্যাগ কয়েক গুণ বেশি। তারপরও তারা সকল নষ্টের মূল হোতা। আর সেকুলার প্রগতিশীল বন্ধুরা সব দেবদেবীর সন্তান। ধরেন,
সত্যি যদি কিছু গোষ্ঠী মাজারে হামলা করে থাকে, ধর্মের নামে ত্রাস তৈরি করে থাকে, স্টেট অ্যাপারেটাস কেন এই সহিংসতা ঠেকাতে পারল না? রাষ্ট্র তো আর মব বা তৌহিদি প্রতিষ্ঠান না। একটা সুফি গবেষণা প্রতিষ্ঠানের হিসাবে অন্তর্বর্তী সরকারের শাসন আমলে ১.৫ বছরে দেশ জুড়ে প্রায় ১০০টা মাজারে হামলা হয়েছে। কিন্তু পুলিশের নিজস্ব তদন্তে দেখা গেছে এই হামলার সাথে জড়িত ছিল একাধিক দলের কর্মী সমর্থক। এমনকি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় লোকজনও এই ধরনের ঘটনায় জড়িত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ যেটাকে ধর্মান্ধ ব্লকের কাজ বলে দেখানো হচ্ছে, তার পেছনের বাস্তবতা আসলে অনেক এলোমেলো, অনেক বেশি স্থানীয় এবং অনেক বেশি রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট। লক্ষণীয় ব্যাপার হলো, এতগুলো হামলা হওয়ার পরেও গ্রেফতারের সংখ্যা হাস্যকর রকমের কম। এখানেই সেকুলার বয়ানটা একটা মজার কৌশল নেই। রাষ্ট্রের নিজস্ব কাঠামোগত দুর্বলতা, পুলিশ প্রশাসনের ব্যাপক রাজনীতিকরণ, বিচার বিভাগের দলীয়করণ, প্রশাসনের উপনিবেশিক চরিত্র, এই প্রশ্নগুলো থেকে সরে গিয়ে তারা রাষ্ট্রের ব্যর্থতাকে ধর্মীয় গোষ্ঠীর শক্তি হিসেবে দেখায়। অথচ এই কাঠামোগত দুর্বলতা বাংলাদেশে সবসময় ছিল, সেকুলার শাসন আমলেও ছিল। তখন গুম হতো, এখন মাজারে আগুন লাগে। কারণ একই, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। তাহলে দোষটা কার? রাষ্ট্রের কাঠামোর, নাকি একটা নির্দিষ্ট পরিচয়ের, একটা নির্দিষ্ট গোষ্ঠীর? সেকুলার বয়ান বেছে নেয় দ্বিতীয়টা। কারণ কাঠামোগত ব্যর্থতা স্বীকার করলে সেকুলারদের শাসন এবং সামর্থ্য নিয়েও প্রশ্ন উঠবে। এখানে একটা বিষয় লক্ষ্য করা দরকার। এই যে একটা মব, তৌহিদি জনতা, মৌলবাদ মুক্ত বিশুদ্ধ বাংলাদেশের স্বপ্ন, সেটা আসলে কার সংজ্ঞায় বিশুদ্ধ? আমরা দেখব এই সংজ্ঞা সবসময় প্রস্তুত করে সেকুলার বন্ধুগণ। যে সমাজে সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মীয় জীবনাচরণে বিশ্বাসী, সেই সমাজের জন্য তারা এমন এক রাজনৈতিক কল্পনাকে আদর্শ হিসেবে হাজির করেছে, যেটা আসলে তাদের শ্রেণীরুচি আর নিজস্ব জীবন দর্শনের প্রতিফলন। সেটাকেই তারা সার্বজনীন যুক্তি বলে চালিয়ে দিয়েছে। এই প্রজেকশনটা অত্যন্ত বিপজ্জনক, কারণ এটা ধরে নেই সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস, ধর্মীয় পরিচয়, রাজনৈতিক কল্পনা এগুলো একটা সমস্যা, এগুলো অতিক্রম করার বিষয়। আর অতিক্রম করতে পারলেই মিলবে প্রকৃত মুক্তি। এই যে মৌলবাদ এবং তৌহিদি জনতা মুক্ত সহি সেকুলার লিবারেল ডেমোক্রেটিক বাংলাদেশের গল্প, সেই গল্পটা কার ভাষায় লেখা? তারাই কি বাংলাদেশ, নাকি বাংলাদেশের নাম ভাঙিয়ে সব থেকে বেশি লাভবান হওয়া শহুরে গণবিচ্ছিন্ন ক্ষুদ্র একটি গোষ্ঠী?